This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্যান্সার এই শব্দটা শুনলেই যেন অন্ধকার নেমে আসে জীবনে। ক্যান্সারের নেই কোনো অ্যান্সার। এই চিরাচরিত শব্দ বন্ধ শুনলেই বোঝা যায় রোগটি কতটা ভয়ানক। কিন্তু বাস্তব কি বলছে? ক্যান্সার মানে কি মৃত্যু? না, তা নয়। সময় বদলাচ্ছে। এখন ক্যান্সারের চতুর্থ স্টেজ থেকেও ফিরে আসা সম্ভব। মিরাকেল করছে হরমোন থেরাপি। কিন্তু এই হরমোন থেরাপি আসলে কি, বিষয়টা কিভাবে কাজ করে, এই সবটা আমাদের হয়তো এখনো জানা নেই, বা হরমোন থেরাপি শব্দটাই অনেকের কাছে নতুন। এই সবটা আজ আমরা জানব। নমস্কার, TV9 প্রেসক্রিপশনে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি সায়ম, এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ চক্রবর্তী। নমস্কার। নমস্কার শুভদীপবাবু, আমি যেটা বলছিলাম এক্ষুনি যে ক্যান্সারে হরমোন থেরাপি, কিন্তু তার আগে একটা বিষয় বলে নিই যে মহিলাদের মধ্যে যে ক্যান্সার বেশি করে দেখা যায় বা যার প্রবণতা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার। আমাদের পরিসংখ্যান বলছে যে ভারতের মধ্যে যতজন মহিলা ক্যান্সার আক্রান্ত, তার মধ্যে প্রায় 14% এই ক্যান্সারের, এই স্তন ক্যান্সারের রোগী। আবার আমাদের সারা পৃথিবীতে যতজন মহিলা ক্যান্সার আক্রান্ত, তার মধ্যে প্রায় 16% এই ক্যান্সারের রোগী। তো স্তন ক্যান্সারের আক্রান্ত হওয়ার প্রবণতা বা সংখ্যা এত বেশি কেন? এটা খুবই ভালো প্রশ্ন সায়ন। আমাদের একটা প্রথম দেখতে হবে, প্রথমে আমাদের ভারতবর্ষ স্তন ক্যান্সার নিরিখে কোথায় আছে দেখতে হবে। আমরা যদি দেখি, মানে আমেরিকান পপুলেশন বা ইউরোপিয়ান পপুলেশন যদি দেখি, সেখানে দেখা যায় যে প্রত্যেক 8 জন মহিলার মধ্যে একজনের ব্রেস্ট ক্যান্সার হওয়ার বা স্তন ক্যান্সার হওয়ার চান্স থাকে। ভারতবর্ষে সেটা যদি চলে আসি, সেটা দেখি প্রত্যেক 22 জন মহিলা তাদের জীবকালে, মানে 22 জনের মধ্যে একজনের তার জীবকালে স্তন ক্যান্সার আক্রান্ত হতে পারে। এবার অনেকে আমরা মনে করি আরে আমেরিকান পপুলেশনে তো 1 out of 8, কিন্তু আমাদের 1 out of 22। কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের পপুলেশন, আমাদের জনসংখ্যাটা ব্যাপক, ঠিক আছে? তো এই ক্যান্সার সেই জন্য একটা ভীষণ একটা মানে আমাদের হেলথ কেয়ার সিস্টেমের উপর বিরাট বড় চাপ ক্রিয়েট করে। স্তন ক্যান্সার তার মধ্যে একটা। এবার সেকেন্ড যেটা তোমার জানতে হবে কি, ভারতবর্ষের মহিলাদের মধ্যে যে স্তন ক্যান্সার যেটা ধরা পড়ছে, সেটা কি বাকি পপুলেশন থেকে আলাদা? আমাদের যেটা দেখা যায়, যদি আমরা আমেরিকান বা ইউরোপিয়ান পপুলেশনে যদি চেক করে দেখি, সেখানে দেখা যায় তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার যা হচ্ছে সবার 60-এর দশক বা 70, মানে 60 ঊর্ধ্ব বয়সে দেখা যাচ্ছে। আমাদের মধ্যে, মানে ভারতীয়দের মধ্যে স্পেশালি যেটা দেখা যাচ্ছে, আমাদের পপুলেশন যেটা ইয়াং পপুলেশন যেটা আছে, তাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রবণতা বেশি। এর মানে কি আমাদের আলাদা? আলাদা মানে আমাদের প্যাথোলজি যেটা আছে সেটা হয়তো সেম, কিন্তু আমাদের যে পপুলেশনে যে ক্যান্সারটা আছে সেটা ভীষণ অ্যাগ্রেসিভ, মানে ইয়াং বয়সে হচ্ছে, তাদের ছড়িয়ে যাওয়ার প্রবণতা বেশি। সেই জন্য এখানে যদি স্তন ক্যান্সার আমরা আর্লি ডিটেক্ট করি, তাহলে ট্রিটমেন্ট বা সম্পূর্ণ ক্যান্সার মুক্ত হওয়া সম্ভব। কিন্তু এই যে আপনি বললেন যে সারা পৃথিবীতে যে ধরনের স্তন ক্যান্সার দেখা যাচ্ছে, বা ভারতে এবং যে ধরনের স্তন ক্যান্সার দেখা যাচ্ছে, এই দুটোর মধ্যে একটু ক্যাটাগরিক্যালি ডিফারেন্স রয়েছে। ক্যাটাগরিক্যালি বলবো না, দ্য ওয়ে দে প্লে আউট, মানে ওদের নেচার ওয়াইজ আমাদের পপুলেশনের যে আছে তাদের একটু অ্যাগ্রেসিভ, একটু বেশি ছড়িয়ে যাওয়ার প্রবণতা, মানে স্টেজটা অ্যাডভান্স হয়ে যাওয়ার চান্স খুব তাড়াতাড়ি। সেই জন্য আর্লি স্টেজে ডিরেক্ট করে ট্রিটমেন্টটা ভীষণ দরকার। এটার কি কোনো স্পেসিফিক রিজন রয়েছে? না, এটা স্পেসিফিক রিজন আমি বলছি। আমাদের আগে কি ছিল, আগে আমাদের হয়তো অনেক মা বোনদের আমরা হারিয়ে ফেলতাম, স্তন ক্যান্সারের থেকে হারিয়ে ফেলতাম, তারা হয়তো আগে এসে প্রকাশ পেত না। এখন আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে, সেজন্য স্ক্রিনিং ধরা পড়ছে, সেই জন্য আর্লি স্টেজে ধরা পড়ছে। এবার আর্লি স্টেজে যখন দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এই পপুলেশনগুলো একটু অ্যাগ্রেসিভ বেশি, ঠিক আছে? সেকেন্ড থিং, যদি আমরা দেখি, আমরা ভারতবর্ষে দেখি যে আমরা মেট্রো সিটিসগুলো যদি দেখি, আমাদের স্তন ক্যান্সারের প্রবণতা সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু টায়ার 1 আর টায়ার 2 সিটি, মানে কলকাতা, হায়দ্রাবাদ, বোম্বে, এই পপুলেশনের মধ্যে দেখা যাচ্ছে ক্যান্সারটা বেশি। আচ্ছা, এই যে যখন পেশেন্ট আপনাদের কাছে আসছেন, নানান রকম সমস্যা হতে পারে, সেটা বুকে লামস হতে পারে, বুকে ব্যথা হতে পারে, স্তনে নানান রকম সমস্যা, যা যা সিমটমস থাকে সেগুলো তো রয়েছে। এবার ফাইনালি যখন তার সিমটমসগুলো ডিটেক্ট হচ্ছে, আপনি বুঝতে পারছেন সেটা ক্যান্সার, বা ফাইনাল টেস্ট রিপোর্ট আসছে, তারপরে যখন আপনি রোগীকে খবরটা জানাচ্ছেন, সেই মুহূর্তটা আপনারা কিভাবে হ্যান্ডেল করেন বা রোগীরা কিভাবে নেয়? যদি
এটাও একটা খুব ভালো প্রশ্ন। দেখো, প্রথমে হচ্ছে ক্যান্সারের যে সিমটমসগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে যখন আমাদের কাছে দেখাতে আসছে, কেউ কিন্তু মেন্টালি এই প্রিপারেশন নিয়ে আসে না কি আমার ক্যান্সার ডায়াগনোজ হবে, কেন কেউ চায় না একটা ক্যান্সার ডায়াগনোজ হতে। তো সেই জন্য প্রথমে আমরা যখন বলি যে আপনার ক্লিনিক্যালি দেখার পর আপনার যেটা করবো একটা টিস্যু ডায়াগনোজ, একটা বায়োপসি করতে হবে। অনেক সময় সেই লেভেলে আমরা দেখতে পাই যে পেশেন্ট ডায়াগনোসিস বা বায়োপসিটা করাতে চায় না, যে ক্যান্সার ধরা পড়ে যায়। কেন সবার মাথায় হচ্ছে ক্যান্সার ইটস নট আ সেন্টেন্স, এটা একটা ওয়ার্ড। এটা কিন্তু যদি আর্লি স্টেজে ধরা পড়ে তো সম্ভব। যেটাকে বলে ব্রেকিং দ্য ব্যাড। আমরা যখন আমার কাছে আমরা বায়োপসি করলাম, আমার প্যাথোলজিস্ট আমাকে রিপোর্ট দিল, তখন যখন ব্রেক করা হয় তো ইনিশিয়াল পিরিয়ডে মেজরিটি সময় যেটা দেখায় স্টেজ অফ ডিনায়াল। পেশেন্টের মাথায় আসে না যে তাদের ক্যান্সার হতে পারে। তো সেটা এবার যখন আমরা ডায়াগনোস হলো তখন সেটা তার সাথেই এত ইন্টারনেট, এত টিভি, এত সিনেমাতে ক্যান্সারকে এতটা ভয়াবহ করে দেখানো হয়েছে, সেই সাইকোলজিক্যাল এফেক্টের জন্য তো যা হয় কি পেশেন্ট একটু ডিনায়ালে চলে যায়। তারপরে আমরা বায়োপসি হলো, বায়োপসিতে আমার টিস্যু ডায়াগনোসিস হলো। তারপরে নেক্সট স্টেজ হচ্ছে জানা কোন স্টেজে আছে, কারণ সেই স্টেজ অনুযায়ী ট্রিটমেন্ট যদি প্রপার হয় তাহলে ক্যান্সার নিরাময় সম্ভব। আমি যেটা আর একটা প্রথমেই বলছিলাম সেটা হচ্ছে হরমোন থেরাপি। ক্যান্সারের 4 স্টেজ থেকেও মানুষ ফিরে আসছেন, এবং শুধু ফিরে আসছেন না, তারা সম্পূর্ণ সুস্থ হচ্ছেন, শরীরে আর একটাও ক্যান্সার সেল থাকছে না। তো এই হরমোন থেরাপি, চিরাচরিত যে প্রথাগুলো রয়েছে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে, সেটা কেমোথেরাপি হতে পারে, রেডিওথেরাপি হতে পারে, বা সার্জারিও হতে পারে, সেটার থেকে কতটা আলাদা, এবং এই হরমোন থেরাপি এক্স্যাক্টলি কীভাবে কাজ করে আমাদের শরীরে, সেটা যদি একটু বলেন। দেখো, আমাকে একটা জিনিস বুঝতে হয়। প্রথমে হচ্ছে কি, যখন আমি বললাম যে স্টেজ, আমি যেটা স্টনের এক্সাম্পল দিই, আমি জাস্ট ব্রেস্ট ক্যান্সার বা স্টন ক্যান্সারের এক্সাম্পল দিয়ে ধরি। একটা ছোট্ট ক্যান্সার ধরা পড়লো, স্টন অব্দি লিমিটেড আছে, বক্ষের লিমিটেড হয়ে আছে, কোথাও ছড়ায়নি, সেটা স্টেজ 1। সেখান থেকে একটু অ্যাডভান্স হলো, সেটা স্টেজ 2। স্টেজ 3 ধরুন বগলের যে গ্রন্থিগুলোতে ছড়ায় সেখানে ছড়ালো। আর স্টেজ 4 হচ্ছে এমন একটা জায়গায় ছড়িয়েছে সেটা ব্রেস্ট মানে স্টনের জায়গা দেয় না, ধরুন লিভারে ছড়ালো বা হাড়ে ছড়ালো। তো এইগুলো যে এবার যদি আমরা ট্রিটমেন্ট হিসেবে ধরতে চলি, যে স্টেজ 1 যদি প্রপার ট্রিটমেন্ট করা হয় 96% অবধি কিওর করা যায়। ঠিক আছে, মানে 100 জন মহিলার মধ্যে 96 জন পুরো ট্রিটমেন্ট কমপ্লিট করলে ক্যান্সার মুক্ত হয়ে যাবেন। সেটাই যখন স্টেজ 2তে চলে যাচ্ছে সেটাই 80 দশকে চলে আসছে। আবার যখন আমরা স্টেজ 3তে আছি সেটা 60, স্টেজ 4-এ সেকেন্ড থিং আমাদের বুঝতে হবে আমাদের ট্রিটমেন্ট, যে আমাদের ইন্টেনশন, আমরা কী ট্রিটমেন্ট করতে, আমরা ক্যান্সারকে পুরোপুরি নিরাময় করতে চাই, তো স্টেজ 1, স্টেজ 2, 3তে পুরোপুরি নিরাময় হয়ে যাবে। স্টেজ 4 যেটা অ্যাডভান্স ডিজিজ চলে আসে, সেখানে আমাদের হচ্ছে প্যালিয়েশন বা আমাদের সাপোর্টিভ কেয়ার, যেখানে আমরা ক্যান্সারটাকে চেষ্টা করি যতটা স্লো ডাউন করা, যে ছড়ানোর এটা, যাতে আমরা যতটা সময় আছে সেটাকে আমরা বাড়াতে পারি। আর শুধু সময় বাড়ানো, সময়ের সাথে সাথে ট্রিটমেন্ট দিয়ে আমরা যতটা কষ্টটাকে কমানো যায়, এটাই প্ল্যান হয়। এবার যেটা তুমি বলে হরমোন থেরাপি, এবার আমার বুঝতে হবে স্তন ক্যান্সার যখন আমরা বায়োপসি করছি, আমরা টিস্যু ডায়াগনোসিস পেলাম, সেটাতে বুঝতে হবে না যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তারপর যেটা আমরা করি সেটাকে বলা হয় ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, যেটাতে আমরা এই হরমোন রিসেপ্টার্সগুলো আছে কিনা দেখা যায়। কারণ যদি হরমোন রিসেপ্টার্স থাকে তাহলে সেটা কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিয়ে দেয় কি, তার মানে সেই টিউমারটা হরমোন সেন্সিটিভ। তো আমরা সেই জন্য হরমোন থেরাপি দিলে সেই ক্ষেত্রে আমাদের রিডাকশন হতে পারে, আমাদের ট্রিটমেন্টের পর স্টেবিলাইজেশন হতে পারে। অনেক সময় দেখা যায় আর্লি ব্রেস্ট ক্যান্সার মানে স্তন ক্যান্সার খুব আর্লি স্টেজে যখন দেখা গেল, সেখানে দেখা গেল কি অপারেশন করার পর কোনো গ্রন্থিতে ছড়ায়নি, ফাইনাল বায়োপসিতে দেখা গেল সেটা লিমিটেড টু দ্য ব্রেস্ট আছে। তো সেখানে আমরা হরমোন থেরাপি পজিটিভ থাকলে দেখা যায় সেই হরমোন থেরাপি দিয়ে আমরা কন্ট্রোলে রাখতে পারি, যাতে ফিরে আসার প্রবণতাটা আমরা কমাতে পারি। আচ্ছা, এই যে হরমোন থেরাপি, এটা কি শুধুমাত্র কমানোর জন্যই ব্যবহার করা হচ্ছে? মানে সার্জারি হচ্ছে তারপরে হরমোন থেরাপি, কেমোথেরাপি হচ্ছে তারপরে হরমোন থেরাপি, নাকি হরমোন থেরাপি ইটসেলফ একটা মানুষকে ক্যান্সার থেকে কিওর করার জন্য সাফিসিয়েন্ট বা যথেষ্ট? মানে অ্যাজ আ হোল সিঙ্গেল যদি মোডালিটিতে বলো হরমোন থেরাপি, না, সিঙ্গেল থেরাপিতে নয়। এটা আইদার আমরা ট্রিটমেন্ট চালু করার আগে নিউ অ্যাডজুভেন্ট, যেটা মানে ধরুন আমরা সার্জারি করার আগে আমরা হয়তো অ্যাড করলাম, বা অ্যাডজুভেন্ট সেটিংয়ে যেখানে আমরা সার্জারি করে কমপ্লিট ক্যান্সারটাকে বার করে দিয়েছি, তারপর যাতে ফিরে না আসে, স্টেবল থাকে সিচুয়েশন, তখন আমরা ওটাকে অ্যাড করছি। এবার অনেকের ধারণা থাকবে যে এটাকে মানে ট্যাবলেট এটা নিলে হয়, তার সাইড এফেক্টও থাকে, কিন্তু সেই অনুযায়ী আমাদের ফলো আপে থাকতে হবে। আমাদের মেন যেটা প্রবলেম হয় যখন পেশেন্ট আসে, প্রথম করে ডাক্তারবাবু সার্জারি করবো কি করবো না, কি রেডিয়েশন ভালো কি কেমো ভালো, এটা না, আমাকে বুঝতে হবে যখনই আমরা কোনো ক্যান্সার ট্রিটমেন্ট করছি 3টে স্তম্ভর ওপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে সার্জারি, যেটা সার্জিক্যাল করে আমরা বার করে দিচ্ছি, একটা হচ্ছে রেডিয়েশন, যেটা ফিরে আসার প্রবণতাটাকে কমাচ্ছে, আর একটা হচ্ছে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি আর হরমোন থেরাপি, যেটা ক্যান্সারটা যদি আর যে সার্কুলেটিং সেলসগুলো আছে সেগুলোকে মারার জন্য বা ক্যান্সার যাতে ফিরে না আসে সেই চান্সটা কমানোর জন্য করা হয়।
ক্যান্সার যখন আক্রান্ত হয় স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা উচ্চবিত্তদের ক্ষেত্রেও খানিকটা যেটা প্রথম চিন্তা মাথায় আসে আমাদের, সেটা হলো খরচ কতটা। ক্যান্সার শুনলেই মনে হয় অসম্ভব বিশাল একটা খরচ সামনে রয়েছে। যাদের কাছে পয়সা আছে তারা হয়তো এই উচ্চমানের বা ভালো চিকিৎসা পেয়ে বেরিয়ে যেতে পারবেন, বেঁচে যেতে পারেন, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব নয় বা গরিবদের পক্ষে সেটা সম্ভব নয়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, বা হরমোন থেরাপির ক্ষেত্রে কতটা খরচ হতে পারে? দেখো, আমাকে এটা বুঝতে হবে, এখন আগেকার যে ক্যান্সার ট্রিটমেন্ট ছিল, যখন আমরা ক্যান্সার ট্রিটমেন্ট করতাম তখন এত রিসার্চ হয়নি, এত রিসার্চ মলিকুল আসেনি, হরমোন থেরাপি বা ইমিউন থেরাপি এত অ্যাডভান্সড হয়নি। এক সেকেন্ড হচ্ছে কি, এখন এরা হচ্ছে পার্সোনালাইজড ট্রিটমেন্ট। প্লাস ক্যান্সার আগে যেটা ট্রিটমেন্ট ছিল, যেটাকে আমরা মনে করতাম ক্যান্সার মানে বড় সার্জারি, লম্বা কেমোথেরাপি, লম্বা রেডিয়েশন প্রোটোকল, সেগুলো এখন চলে যাচ্ছে। ঠিক আছে, এখন ইটস দ্য এরা অফ পার্সোনালাইজড কেয়ার, প্রিসিশন অঙ্কোলজি আর ডিএসকেলেশন। মানে আগে আমাদের দেখতাম যে পেশেন্টরা যে আসতো, অপারেশন হলো, তাদের হয়তো গ্রন্থিতে ছড়ায়নি, কিন্তু কেমোথেরাপি দিয়ে আমরা কেমোথেরাপি দিয়ে দিতাম সার্জারির পর। এবার এখন দেখা যাচ্ছে, আমরা স্টাডি করে দেখি হয়তো কেমোথেরাপি উপকারিতা আছে কি না, রিকারেন্স হওয়ার চান্স বা ক্যান্সার ফিরে আসা বা ছড়িয়ে যাওয়ার চান্স কী আছে, সেগুলো আমরা চেক করি। এই ধরনের হরমোন যেটা বললাম, ইস্ট্রোজেন হরমোন বা প্রোজেস্টেরন রিসেপ্টর যদি পজিটিভ থাকে, পেশেন্টের স্তন ক্যান্সারে যদি গ্রন্থিতে করে ছড়িয়ে না থাকে, স্টেজ 1 হয়, অনেক ক্ষেত্রে আমাদের কেমোথেরাপি দিতেই হয় না, শুধু হরমোন থেরাপির ওপরেই থাকে। এবার যদি আপনি বলেন যে ট্যামক্সিফেন বা অ্যানাস্ট্রাজল, লেট্রোজল, এই আমাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিসেপ্টর, এইগুলো কোনো খুবই খরচা সাপেক্ষ নয়। আগে ছিল এক একখানা কোম্পানি হয়তো সব বানাতো হয়, এখন মাল্টিপল কোম্পানি, এখন ইন্ডিয়ান কোম্পানি এসে গেছে, স্ট্যান্ডার্ড গুণমানেও খুব ভালো, সেই জন্য কস্টটা অনেকটা এফেক্টিভলি কমে আসছে। সেই জন্য যেটা আমরা মনে হয় না, ক্যান্সার এই একটা ভ্রান্ত ধারণা থাকে যে ক্যান্সার মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে ক্যান্সার হওয়া উচিত না, শুধু বৃত্ত যাদের কাছে পয়সা আছে তাদের, সেটা কিন্তু কমপ্লিটলি ভুল। আমাদের বুঝতে হবে ফার্স্ট অফ অল, আমরা যখন ক্যান্সার ট্রিটমেন্ট করি, শুধু ক্যান্সার নয়, ক্যান্সারের সাথে পেশেন্টের এক্সপেকটেশন সব কিছুকে মাথায় রেখে মেন এম হয় কি ক্যান্সারটাকে ফেরত, মানে ক্যান্সারটা ফেরত না আসে, ক্যান্সার নিরাময় করে তাকে তার নর্মাল জীবনযাপনে ফেরত পাঠিয়ে দেওয়া। আমার পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই ক্যান্সার হরমোন থেরাপি এটা কতদিন চলে, বা এর পরিকাঠামোর ক্ষেত্রে কীরকম কী সমস্যা রয়েছে, মেট্রো সিটির বাইরে আর কি রকম কোথায় কি সুযোগ সুবিধা রয়েছে, জেলাগুলিতে কি অবস্থা, সেটা যদি একটুখানি আপনারা বলেন। দেখুন, আমাকে বুঝতে হবে, আমি যদি বলি যে দেখো কোনগুলো হরমোন সেন্সিটিভ, একটা হচ্ছে মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, পুরুষদের মধ্যেও যদি ব্রেস্ট ক্যান্সার রেয়ার, ব্রেস্ট ক্যান্সার প্লাস প্রস্টেট ক্যান্সার, এইখানে হরমোনাল থেরাপি, হরমোনাল কিছু না, একটা ট্যাবলেট, এটা জেনারেলি 5 বছর 10 বছর এরকম মেয়াদে চলা হয়। এবার ধরুন মহিলাদের মধ্যে যাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পজিটিভ আছে, সেক্ষেত্রে আমরা ট্যামক্সিফেন অ্যাড করি, মানে প্রি মেনোপজাল যারা আছে, যাদের মেনোপজ হয়ে গেলে সেটাকে অ্যানাস্ট্রাজলে চলে যাওয়া যায়। এবার সেখানে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ক্যালসিয়াম একটুখানি অ্যাবজর্পশন কম হয়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ট্রিটমেন্টে আছি তখন আমরা তার ক্যালসিয়াম প্রোফাইলটা চেক করতে থাকি, ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি করাই, দেখা যায় এন্ডোমেট্রিয়াম থিকনেস বাড়ছে কিনা। তো এই সবগুলো আছে ছোটোখাটো জিনিস, মানে যেগুলো আমরা উইথ টাইম রেগুলার ফলো আপে থাকলে কোনো ব্যাপার না। মেন ব্যাপার যেটা আছে, ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারছে। আর এটা কতদিন এই হরমোন থেরাপি চলতে পারে? দেখুন, এটা ডিপেন্ড করছে আমাদের ক্যান্সার পরিভাষায়, যখন আমরা ডায়াগনোস করি ট্রিটমেন্ট, আমাদের যখন বলি যে ক্যান্সার ডিজিজ ফ্রি সার্ভাইভাল, তো আমাদের আজকে ধরুন ক্যান্সার ডায়াগনোস হলো, আমাদের মেন প্ল্যান হয় কি আজ থেকে 5 বছর পর সেই পেশেন্ট ক্যান্সার ফ্রি বা জীবনযাপন করছে কিনা। তো যদি ট্যামক্সিফেন বা থেরাপি যদি দেওয়া হয়, তো জেনারেলি প্রথমে 5 বছর দেওয়া হয়, তারপর রিঅ্যাসেস করা হয়, দরকার হলে আরও 5 বছর, সে মানে অ্যানাস্ট্রাজল ওরা ওই 5 বছর দিয়ে তারপর আবার রিভ্যালুয়েট করা হয়। কারণ গাইডলাইন্স সব কিছু চেঞ্জেস হচ্ছে, তার বুঝতে হবে রিসার্চ এখন সব জায়গায় হচ্ছে। তো একটা যখন রিসার্চের কোনো মলিকুল আসে, সেটাকে স্টার্ট করতে গেলে আমাদের সেটাকে ইকুয়ালি রিপ্লেসেবল বা আমরা সেটাকে সব জায়গায় রেপ্লিকেট করতে পারি কিনা জানা দরকার। আর এটা যেমন যে একটা প্রশ্ন করলে না, যে গ্রামে মফস্বলে কিছুই না, সব জায়গায় পাওয়া যায় এখন, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট, উইথ অল ফার্মাসিজ, অনলাইন অফলাইন সব জায়গাতেই পাওয়া যায়। আমার যেটা পরের প্রশ্ন সেটা হচ্ছে, নতুন কোনো পদ্ধতি এলে বা চিকিৎসা পদ্ধতি এলে, বিশেষ করে রোগটা যদি ক্যান্সার হয়, সেক্ষেত্রে মানুষের মনে বিভিন্ন রকম আশঙ্কা, ভয় কাজ করে। এই যে একটা নতুন হরমোন থেরাপি, মানুষ এখনো বেশি জানে না এটা সম্বন্ধে। তো এটা করলে ডাক্তারবাবু মরে যাব না তো, ডাক্তারবাবু বাঁচবো তো, আমাদের অন্য কোনো ক্ষতি হয়ে যাবে না তো, বড় কিডনিটা খারাপ হয়ে যাবে, এরকম নানান রকম ভাবনা চিন্তা কাজ করে। তো সাকসেস রেট কিরকম বা সাইড এফেক্টস কি থাকতে পারে, যেটা যদি একটু বলেন। প্রথমে আমাদের দেখতে হবে কোন পেশেন্ট হরমোন সেন্সিটিভ, ঠিক আছে।
সেকেন্ড হচ্ছে যে আপনি যখন ট্রিটমেন্টটা নিচ্ছেন তখন আপনার মেডিকেল অঙ্কোলজিস্ট তার তত্ত্বাবধানে নিতে হবে, তার অ্যাডভাইসটা শুনতে হবে। প্রবলেম কি হয়ে যায় যখন আমরা থেরাপি বা কিছু অ্যাডভাইস করা হয়, অনেক সময় গুগল করা হয়। গুগলে যদি তুমি দেখো যে গুগল প্যাথি যেটাকে বলা হয়, গুগল প্যাথি যদি মাথা ব্যথা হয় তো ফার্স্ট থিং ওরা ব্রেন ক্যান্সারে পৌঁছে, মাইগ্রেন বা এইগুলো কোনোদিন আসবে না। তো সেই জন্য থেকে প্রথমে বিরত। এইবার আমরা যখন গুগল করে সার্চ করে দেখি সাইড এফেক্ট 100টা লাগানো লেখা থাকে, তার মধ্যে হয়তো কোনোটাই আপনার অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু ট্রিটমেন্টটা আপনাকে নিতে হবে, আপনার কোনো অসুবিধা নেই, সেই জন্য রেগুলার ফলো আপ, যেটা আমরা রাফলি করি। প্রথম বছরে 3 মাস অন্তর অন্তর ফলো আপ, সেকেন্ড বছর মানে ট্রিটমেন্টের পর সেকেন্ড ইয়ারে 4 মাস অন্তর অন্তর, তারপর 6 মাস, তারপর 1 বছর, এরকম করতে 5 বছর। এই ফলো আপটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সাকসেস রেট কিরকম? সাকসেস তো হরমোন সেন্সিটিভ যদি বলি, হরমোন সেন্সিটিভ ব্রেস্ট ক্যান্সার যদি বলা হয়, সেটা খুব ভালো। মানে দেখুন, একটা স্কুলে যেমন 4টে বাচ্চা হয়, সোজা কথা বলছি, 4 জনের মধ্যে যে কম দুষ্টুমি করে তাকে আমাদের ভালো লাগে, তার মানে ভালো নয়, সে কিন্তু ভালো, কিন্তু সেও নটি। কিন্তু ব্রেস্ট ক্যান্সার সেরকমই। এবার হরমোন সেন্সিটিভ যাদের আছে তাদেরকে কেমোথেরাপি কমপ্লিট করার পর একটা হরমোনাল অ্যাডভান্টেজ আছে যে আমরা এই থেরাপিটা দিয়ে ক্যান্সারটা ফিরে আসে আবার ছড়ানোটাকে কমাতে পারি বা মিনিমাইজ করতে পারি, ঠিক আছে। এবার যাদের মধ্যে হরমোন সেন্সিটিভ নয় ধরুন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিটমেন্ট অপশনসগুলো আলাদা হয়, সেগুলো অ্যাগ্রেসিভ ভেরিয়েন্ট হয়। হরমোন সেন্সিটিভ ব্রেস্ট ক্যান্সার একটু কম হলেও মানে অ্যাগ্রেসিভনেসটা কম থাকে কম্পারেটিভলি যে হরমোন নেগেটিভের ক্ষেত্রে। হরমোন নেগেটিভ আবার যদি হয় ধরুন যেমন এই হরমোন যেমন ট্রিপল নেগেটিভ ধরুন, ERPR নেগেটিভ, সেক্ষেত্রে আমাদের আবার তার জেনেটিক টেস্টিং করতে অনেক কিছু আলাদা হয়ে যায়। মানে সেটা নিয়ে ডিসকাস করতে হয়, সেটা একটা আলাদা ডিফারেন্ট টপিক। কিন্তু হরমোন সেন্সিটিভ কম্পারেটিভলি ইয়েস they are less aggressive than the hormone negative ones. আর একটা বিষয় যেটা মনের মধ্যে খুব প্রশ্ন করি, সেটা হচ্ছে কেমো দিতে গেলে অনেক সময় অনেকে চুল পড়ে যায়। তো এই হরমোন থেরাপির ক্ষেত্রে কি কি সাইড এফেক্টস হতে পারে? দেখুন, হরমোন থেরাপি দিয়ে কারো চুল পড়ে না। কেমোথেরাপিটা আমি একবার বলতে চাই, কেমোথেরাপি অনেকের ভয় থাকে যে চুল পড়ে যাবে, সেই জন্য কেমোথেরাপি নিতে চায় না। জেনারেলি কী হয় বোঝা যায়, চুলের যে গ্রোথ যেটা আছে সেটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ডেভেলপ আমাদের সেলস। তো যখন কেমোথেরাপির সঙ্গে চুল পড়ে যাচ্ছে মানে কিন্তু একটা ইনডাইরেক্টলি যে আপনার কেমোথেরাপিটা অ্যাকশন নিচ্ছে অ্যান্ড ইউ আর সেন্সিটিভ টু ইট, তো দ্যাট ইজ ওয়ান গুড সাইন। এক সেকেন্ড থিং হচ্ছে হরমোন থেরাপিতে জেনারেলি হেয়ার ফল হয় না। ধরুন এই ট্যামক্সিন এটা নিলে আমাদের ক্যালসিয়াম দেখতে বোন অ্যাবজর্পশন হয়, তো আমরা ওই অ্যানুয়াল BMD করাই, 3 মাস অন্তত ক্যালসিয়াম লেভেলসগুলো চেক করাই, দরকার হলে তার সাথে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন অ্যাড করতে, আর কিছু নয়। আমার আর একটা যেটা প্রশ্ন হচ্ছে এই হরমোন থেরাপি, আমরা তো মূলত ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বললাম, এই ব্রেস্ট ক্যান্সারের বাইরে আর কোথায় কোথায় ইউজ হচ্ছে? দেখুন, এখন যদি আমি বলি যে ক্লিয়ার কাট ইন্ডিকেশন যদি হরমোন থেরাপি সবচেয়ে হচ্ছে, এক হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর এক হচ্ছে প্রস্টেট ক্যান্সার। কেন প্রস্টেট ক্যান্সার যেটা, সেটা একটা হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার। আমাদের অন্ডকোষ থেকে যে টেস্টোস্টেরন হয় সেই টেস্টোস্টেরনের জন্য, সেই জন্য ADT অ্যান্টি হরমোন থেরাপি আমরা ইউজ করি ওখানে। আর আপনি কি মনে করছেন যে হরমোন থেরাপিতে ভবিষ্যতে এই ক্যান্সার চিকিৎসায় কতটা উন্নতি হতে পারে বা কতটা বিকাশ হতে পারে আপনি মনে করেন? দেখুন, অনেক সময় দেখা যায় মানে হরমোন থেরাপি আমি বলতে পারি অনেক জায়গায় দেখা যায় কি পেশেন্ট হয়তো সার্জারি করার পর বা ইন্ডিকেশন কেমোথেরাপি নিতে পারছে না বা মেডিকেলি আনফিট ফর কেমোথেরাপি। সেক্ষেত্রে হরমোন সেন্সিটিভ হলে হরমোন থেরাপি গিভস ইউ অ্যান আর্ম, যেখানে আপনি ডিজিজটাকে মেনটেন করতে পারছেন বা ছড়িয়ে যাওয়া ওনাটাকে কমাতে পারছেন। তো এটা একটা অল্টারনেটিভও হতে পারে ফর সেন্সিটিভ পেশেন্টস, যেখানে আপনার আনফিট ফর কেমোথেরাপি বা কেমোথেরাপি এত সাইড এফেক্ট হয়েছে পেশেন্ট নিতে পারছে না। ইট ইজ অ্যানাদার আর্ম, মানে আমি বলতে পারি যদি ক্যান্সারের লড়াইয়ের আর একখানা দিগন্ত। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আপনারা দেখলেন ক্যান্সারে হরমোন থেরাপি কীভাবে কাজ করে, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের সচেতনতা। ভয় নয়, সচেতন নাগরিকই পারে ক্যান্সারকে জয় করতে। আরও এরকম বিষয়ে জানতে দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটালের প্রেসক্রিপশন।